19 নম্বর বলা আছে ডিসকাস দ্য 5 স্টেপস অফ সাকসেশন প্ল্যান অ্যান্ড ম্যানেজমেন্ট প্রসেস। সাকসেশন প্ল্যান এবং ব্যবস্থাপনা প্রক্রিয়ার 5টি ধাপ, 5টি স্টেপ আলোচনা করতে বলছে। এই 5টি স্টেপস এটা আপনাদের বইয়ে যে প্রশ্ন আছে, মানে প্রভাবের প্রশ্ন, সে প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে এবং আপনাদের ওই টেক্সট বইয়ে এই 5টি ধাপ এখানে আলোচনা করা আছে। যে ধাপ 1-এ আইডেন্টিফাই কি এরিয়াস অ্যান্ড পজিশন। এটি আপনাদের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সাকসেশন প্ল্যানের প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরাধিকার পরিকল্পনা ব্যবস্থাপনা 5টি ধাপ নিম্নরূপ। কি কি আছে এখানে? ধাপ 1 মূল ক্ষেত্র এবং অবস্থান চিহ্নিতকরণ। মূল ক্ষেত্র এবং অবস্থান চিহ্নিতকরণ। তো এখানে আমাদের 1 নম্বর ধাপ আছে মূল ক্ষেত্র এবং অবস্থান চিহ্নিতকরণ। মূল ক্ষেত্র এবং অবস্থানগুলি হলো সেগুলি যে সংস্থা অপারেশন কার্যকলাপ এবং কৌশলগত উদ্দেশ্যগুলির জন্য গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে শনাক্তকরণ যে পদগুলি খালি রাখা হলে বর্তমানে ভবিষ্যতে ব্যবসায়িক লক্ষ্য অর্জন করা খুবই কঠিন হবে। শনাক্তকরণ যে পদ খালি রাখা হয়, এখানে এটা দিবেন না, জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে। যে আমাদের ব্যাংকের জন্য যদি পদ খালি রাখা হয় তাহলে আমাদের এখানে অবস্থান চিহ্নিত করতে হবে, মূল ক্ষেত্রটা চিহ্নিত করতে হবে। যদি পদ খালি রাখা হয়, যদি পদটা খালি থাকে, পদটা খালি থাকে বর্তমান ভবিষ্যতে ব্যবসায়িক লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে যাবে। যদি ওই পদটা খালি থাকে, যে ব্রাঞ্চের ম্যানেজার চলে যাচ্ছে বা যে ব্রাঞ্চের কোনো অপারেশন ম্যানেজার চলে যাওয়ার ফলে যদি পদটি খালি থাকে তাহলে ব্যাংকের যে ব্যবসায়িক উদ্দেশ্য, সে ব্যাংকের ব্যবসায়িক উদ্দেশ্য ব্যাঘাত ঘটতে পারে। এরকম আমাদের যদি 1 নম্বর শনাক্ত হয় তাহলে 1 নম্বরটা আমরা লিখবো। যদি 2 নম্বর শনাক্ত হয়, যদি পদ খালি থাকে তাহলে জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে। তাহলে আমাদের কোনটি হবে সেটি আমরা চিহ্নিত করব। যদি 2টি হয় 2টি আমরা লিখব। ধাপ 2 মূল ক্ষেত্র এবং অবস্থানের জন্য। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই। একটা সাকসেশন প্ল্যান কি, এর গুরুত্ব কি এবং এটার 5টি ধাপ আলোচনা করব। ধাপ 2 মূল ক্ষেত্র এবং অবস্থানের জন্য সক্ষমতা চিহ্নিতকরণ। তাহলে 2 নম্বর ধাপ হচ্ছে মূল ক্ষেত্র এবং অবস্থানের জন্য সক্ষমতা চিহ্নিত করতে হবে। 3 নম্বর ধাপ হচ্ছে, আমি এটা পড়তেছি না, একটু পড়ে নেবেন আপনারা। ধাপ 3 আগ্রহী কর্মচারীদের চিহ্নিতকরণ এবং তাদের সামর্থ্যর বিপরীতে মূল্যায়ন করুন। যে আমাদের ওই পদে আসার জন্য বিভিন্ন কর্মচারী আগ্রহ দেখাতে পারে, তাহলে তাদের আমাদের মূল্যায়ন করতে হবে, তাদের আগ্রহের বিপরীতে আমাদের মূল্যায়ন করতে হবে। ধাপ 4 উত্তরাধিকার এবং জ্ঞান স্থানান্তর পরিকল্পনা বিকাশ ও বাস্তবায়ন করুন। 5 হচ্ছে কার্যকারিতা মূল্যায়ন। এই প্রশ্নটা আপনারা একটু খুবই ভালো মতো একটু দেখে যাবেন। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটা সাকসেশন প্ল্যানের এই যে প্রশ্ন, সাকসেশন প্ল্যান কি, সাকসেশন প্ল্যানের হচ্ছে আপনার উদ্দেশ্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা, তারপরে সাকসেশন প্ল্যানের যে ধাপ আছে 5টি ধাপ, সেই 5টি ধাপ আমাদের আলোচনা করতে বলছে। এই জিনিসগুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে উত্তরাধিকার পরিকল্পনা বা ব্যবস্থাপনার 5টি ধাপ আলোচনা করুন। আমি এখানে একটা কোশ্চেন করি স্যার, এটার যে সুবিধা আছে অসুবিধা কি দিবে? না, অসুবিধা দেবে না। আচ্ছা, ঠিক আছে।
ডিসকাস দ্য 20 নম্বর বলা আছে ডিসকাস দ্য স্টেপস অফ সাকসেশন প্ল্যানিং সাকসেশন প্ল্যান আমাদের সাকসেস করতে, সফল করতে আমাদের সফলতার ধাপগুলো কী কী সেটা আমাদের এখানে চেয়েছে। উত্তরাধিকার পরিকল্পনা সাফল্যের ধাপগুলো আলোচনা করা, যে এটা সাফল্যের ধাপগুলো আমাদের আলোচনা করতে বলছে। একটি পরিকল্পনার সাথে সক্রিয় হন, পয়েন্টগুলো একটু খালি দেখতেছি। একটি পরিকল্পনার সাথে সক্রিয় হন। উত্তরাধিকার পরিকল্পনা একটি প্রতিক্রিয়াশীল পরিকল্পনা প্রক্রিয়া নয়, বরং এটি সক্রিয় প্রক্রিয়া হওয়া উচিত। সংস্থাগুলি প্রতিষ্ঠানগুলি একটি আনুষ্ঠানিক উত্তরাধিকার পরিকল্পনা থাকা দরকার, যা মূল নেতৃত্বে ভূমিকার জন্য সম্ভাব্য উত্তরসূরিদের শনাক্তকরণ, বিকাশের প্রক্রিয়া, সময়রেখা এবং দায়িত্বগুলির রূপরেখা দেয়। তাহলে একটি পরিকল্পনা, এটা আমরা চাইছে যে সাফল্যের ধাপ, এই উত্তরাধিকার পরিকল্পনা যে সাফল্য হবে বা খুব কার্যকর হবে, সে কার্যকর হওয়ার জন্য যে কী কী ধাপ আছে সে ধাপগুলো এখানে আলোচনা করা বলছে। যে একটি পরিকল্পনার সাথে সক্রিয় হন, 2 উত্তরাধিকার প্রার্থীদের চিহ্নিত করুন। যারা উত্তরাধিকার একজন কর্মচারী চলে গেলে কে ওই জায়গায় বসতে পারে এটা আপনাকে চিহ্নিত করতে হবে, সেই চিহ্নিত করার কথা বলছে। তিন নম্বর হচ্ছে তাদের জানতে দিন, পেশাগত উন্নয়নের প্রচেষ্টা বৃদ্ধি করুন। উত্তরাধিকারের জন্য একটি ট্রায়াল প্রয়োজন। নিয়োগের কৌশলে উত্তরাধিকার পরিকল্পনা একত্রিত করুন। নিজের উত্তরসূরি সম্পর্কে চিন্তা করা। তাহলে এই 7টি প্ল্যান এখানে আলোচনা করা আছে, এগুলো একটু দেখবেন। আমাদের সাকসেশন প্ল্যানের এই বিষয়টা, এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখবেন আপনারা। এত বড় চ্যাপ্টার এগুলা। 21 নম্বর বলা আছে হোয়াট ডু ইউ মিন রিক্রুটিং অ্যান্ড আপস্কেলিং এমপ্লয়ি অফ ফিউচার। আপনি ভবিষ্যতের কর্মচারী নিয়োগ এবং আপস্কেলিং বলতে কি বোঝেন? ভবিষ্যতের কর্মীদের নিয়োগ এবং আপস্কেলিং বলতে ভবিষ্যতে দ্রুত পরিবর্তিত এবং বিকশিত কর্মক্ষেত্রের উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা মানসিকতা অধিকারী কর্মচারী নিয়োগ এবং বিকাশের প্রক্রিয়াকে বোঝায়। এর মধ্যে রয়েছে আগামী দিনের কর্মক্ষেত্রের অত্যন্ত মূল্যবান দক্ষতা এবং গুণাবলী বোঝা এবং সেই গুণাবলীর অধিকারী কর্মচারীদের আকর্ষণ, নিয়োগ এবং বিকাশের জন্য সক্রিয় পদক্ষেপ। ভবিষ্যৎ কর্মীদের নিয়োগের ক্ষেত্রে এমন প্রার্থীদের চিহ্নিত করা জড়িত যারা কেবল প্রাসঙ্গিক প্রযুক্তিগত দক্ষতায় রাখে না, বরং শেখার, মানিয়ে নেওয়া এবং উদ্ভাবনের ক্ষমতাও রাখে। এর মধ্যে এমন ব্যক্তিদের সন্ধান করা অন্তর্ভুক্ত থাকতে পারে যারা আজীবন শিক্ষার্থী, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতার অধিকারী, প্রযুক্তির সাথে স্বাচ্ছন্দ্য এবং বৃদ্ধির মানসিকতা রয়েছে, নিয়োগ বৈচিত্র্য অন্তর্ভুক্তির উপর ফোকাস করতে পারে, কারণ তারা বিভিন্ন দলগুলি আরও উদ্ভাবনী এবং পরিবর্তনের জন্য অভিযোজিত থাকে। তাহলে এখানে আপনি ভবিষ্যৎ কর্মচারী নিয়োগ এবং আপস্কেলিং বলতে আমাদের এখানে যে কর্মচারীদের কত দ্রুত পরিবর্তন হচ্ছে এবং বিকশিত হচ্ছে তার উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা, মানসিকতা অধিকারী কর্মচারী নিয়োগ এবং বিকাশের প্রক্রিয়াকে বোঝায়। এই বিষয়টা আমাদের এই প্রশ্ন অতটা বেশি না, ইম্পর্টেন্ট না। তাহলে ভবিষ্যতে কর্মীদের নিয়োগ আপস্কেলিং বলতে ভবিষ্যতে দ্রুত পরিবর্তিত এবং বিকশিত কর্মক্ষেত্রে উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা, মানসিকতা অধিকারী কর্মচারী নিয়োগ বিকাশের প্রক্রিয়াকে বোঝায়।
এটা পুরোটা বললাম না। হোয়াট ডু ইউ মিন বাই আপস্কেলিং অফ এমপ্লয়ি? এমপ্লয়ীদের আপস্কেলিং বলতে কি বোঝায়? কর্মচারীদের আপস্কেলিং বলতে বিদ্যমান কর্মচারীদের তাদের জ্ঞান, দক্ষতা, ক্ষমতা বাড়ানোর জন্য অতিরিক্ত প্রশিক্ষণ, শিক্ষা, উন্নয়নের সুযোগ প্রদানের প্রক্রিয়াকে বোঝায়। যে একজন কর্মীদের আপস্কেলিং বলতে বর্তমানে কর্মীদের দক্ষতা, জ্ঞান উন্নত করার জন্য বা বাড়ানোর জন্য অতিরিক্ত প্রশিক্ষণ, শিক্ষা, উন্নয়নের সুযোগ প্রদানের প্রক্রিয়াকে আমাদের কর্মচারী আপস্কেলিং বলবো। এতে কর্মীদের পেশাগত বৃদ্ধিতে নিয়োগ, চাকরির প্রয়োজনীয়তা, প্রযুক্তি অগ্রগতি, শিল্পের প্রবণতার সাথে তাল মিলিয়ে চলতে তাদের দক্ষতা আপগ্রেড করা উচিত। আপস্কেলিং বিভিন্ন রূপ নিতে পারে, যেমন কর্মশালা, সেমিনার, অনলাইন কোর্স, চাকরিকালীন প্রশিক্ষণ, মেন্টরিং, কোচিং এবং সার্টিফিকেশন ইত্যাদি। তাহলে আপস্কেলিং হলো যেটা আমরা এর আগে দেখলাম যে কর্মীদের দক্ষতা, জ্ঞান, দক্ষতা বিকাশের জন্য বা বাড়ানোর জন্য বা বৃদ্ধি করার জন্য, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া, শিক্ষা দেওয়া, উন্নয়নের সুযোগ করে দেওয়া যে সামগ্রিক প্রক্রিয়া, সেই সামগ্রিক প্রক্রিয়াকে আমরা কর্মচারীদের আপস্কেলিং বলবো। এখানে সুতরাং এটা বললাম না, সবশেষে বলা আছে, সুতরাং কর্মচারীদের আপস্কেলিং বলতে বিদ্যমান কর্মীদের অতিরিক্ত প্রশিক্ষণ, শিক্ষা, উন্নয়নের সুযোগ প্রদানের প্রক্রিয়া বোঝায়, যাতে তাদের কাজের পরিচিত চাহিদা মেটাতে বা প্রতিষ্ঠানের মধ্যে নতুন ভূমিকার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তাদের দক্ষতা এবং জ্ঞানের উন্নতি। মোট কথায় যে আপস্কেলিং বলতে কর্মীদের জ্ঞান বিকশিত করার জন্য, কর্মীদের ক্রিয়া বা কার্যক্ষমতা বাড়ানোর জন্য বা জ্ঞান বিকশিত করার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, কর্মীদের শিক্ষা দেওয়া এবং কর্মীদের উন্নয়নের সুযোগ করে দেওয়ার প্রক্রিয়া। তাহলে এখানে বলছে আবার তারপরে ডিসকাস দ্য বেনিফিট অফ আপস্কেলিং এমপ্লয়ি। আপস্কেলিং এমপ্লয়ির বেনিফিট, সুবিধা, এই সুবিধাগুলো চেয়েছে। আচ্ছা, তাহলে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার যে সুবিধা, কর্মীদের উন্নত করার যে সুবিধা, সেই সুবিধাগুলো এখানে চাইছে। মানে আপস্কেলিং এর জন্য কি কি ধরনের সুবিধা, আমাদের কর্মীদের দক্ষতা বৃদ্ধির সুবিধাগুলো এখানে আলোচনা করতে বলছে। যে একটু কর্মীদের দক্ষ করে তুললে এর সুবিধা কি হতে পারে: উন্নত কাজের পারফরমেন্স, প্রযুক্তি সাথে সাথে অভিযোজনতা, উন্নত গ্রাহক সেবা, তো হ্যালো দাদা, আমি একটু ক্লাসে আছি দাদা, আপনাকে পরে ফোন দিচ্ছি। তো কথা বলতে বলতে আমার তো ঘুম ধরে যাচ্ছে ভাই, চ্যাপ্টার শেষই হচ্ছে না। তাহলে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির সুবিধা কি? একটি ব্যাংকে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির সুবিধা কি হতে পারে? উন্নত কাজের পারফরমেন্স, তার দ্বারা কাজকাম আমাদের খুব ভালো হতে পারে। প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে অভিযোজন, কোনো প্রযুক্তি চেঞ্জ হলো, কর্মীদের যদি দক্ষ করে তুলি তাহলে সেই প্রযুক্তির সাথে অ্যাডাপ্টেড হতে পারবে। প্রযুক্তি চেঞ্জ হলো বলতে নতুন কোনো প্রযুক্তি আসলো, যেমন আরটিজিএস করা, যেমন অনেক ব্যাংকে আরটিজিএস অনেকেই করতে পারে না। যদি দক্ষ কর্মচারী হয় তাহলে সহজে সেটাকে সে মানে খাপ খাইয়ে নিতে পারবে, সে কথা বলা আছে এখানে। প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে অভিযোজনযোগ্যতা, উন্নত গ্রাহক সেবা, উন্নত গ্রাহক পরিষেবা দিতে পারে। কর্মচারী দক্ষ করে তুললে সে সহজে বা কাস্টমার সন্তুষ্টির জন্য সহজে গ্রাহক সেবাগুলো দিতে পারে। কর্মজীবনের উন্নয়ন, বর্ধিত কর্মচারী ধারণ,
ও এটা শেষ প্রশ্ন। বর্ধিত ঝুঁকি ব্যবস্থাপনা, উদ্ভাবন, সৃজনশীলতা, ক্রস ফাংশনাল কোলাবোরেশন, তৎপরতা বা স্থিতিস্থাপকতা, প্রতিযোগিতামূলক সুবিধা। এটা এই ক্ষেত্রে এখানে এভাবে দেওয়া আছে, আমি এইভাবে দিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে ভালোভাবে দিতে পারেন। যে একজন কর্মকর্তাকে দক্ষ করে তোলার জন্য আমাদের দক্ষ করে তোলার জন্য আমাদের ব্যাংকে কি কি সুবিধা পায়, মানে ব্যাংক আমাদের কি কি সুবিধা পেতে পারে, এই বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে আর কি। তো এই প্রশ্নটা হচ্ছে এই অধ্যায়ের শেষ প্রশ্ন। তো আমরা আগামীতে যে অধ্যায়গুলো আমরা দেখেছি সেই অধ্যায়গুলোর শর্ট কোশ্চেনগুলো আমরা দেখব। শর্ট কোশ্চেন বলতে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা সিলেক্টেড করে শর্ট লিস্টেড করে নিয়ে আসবো, যে কোন প্রশ্নগুলো আমাদের ভালো সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। আবার প্রথম থেকে আমাদের এটা জিএফআই শুরু হবে। তো আমরা আগামী দিন আবার লেকচার শিট 1 শুরু করব, জিএফআই লেকচার শিট 1 শুরু করব, এবং সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা দেখব। তো আজকে তাহলে এখানে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।